হ্যালো এভরিওয়ান, আমরা শুরু করছি বায়োলজি মডেল কোশ্চেন সেট 13 এমসিকিউ পার্ট। ওকে, তো সেখানে আমরা সব ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছি কি না, ডোপিংয়ের ফলে কোন ধরনের ত্রুটির সৃষ্টি হয়। তাহলে ডোপিংয়ের ফলে কোন ধরনের ত্রুটির সৃষ্টি হয় আমরা জানি। ডোপিং করা কি জিনিস ক্লাস 12-এ আমরা পড়েছি, ফিজিক্সে আমরা পড়েছি। ফিজিক্সের শেষের দিকে যে মডার্ন ফিজিক্স পার্ট আছে সেখানে যেটা অর্ধপরিবাহী এবং কি সেমিকন্ডাক্টর চ্যাপ্টার আছে, তো সেই অর্ধপরিবাহী যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা কি জানি না, ডোপিং করা হয়, তাই না। আমরা কি জানি সাধারণত অর্ধপরিবাহী দু রকমের হয়ে থাকে, এটা হচ্ছে বিশুদ্ধ আর এটা হচ্ছে অবিশুদ্ধ। যেটা অবিশুদ্ধ সেটা কি হয় না, ওই যে বিশুদ্ধ অর্ধপরিবাহী কেলাসের মধ্যে অন্য কোনো অবিশুদ্ধ কোনো উপাদানকে আমরা যদি কি করি, ডোপিং করি, মিশ্রিত করি, তবে যে ধরনের ত্রুটি সৃষ্টি হবে সেটাকে আমরা বলবো কি, ডোপিং। সেটাকে ডোপিং বলা হবে। তো এই ডোপিংটা কি না, এক ধরনের ইলেকট্রনিক ত্রুটি। ওহো সরি, ডোপিং হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক ত্রুটি। ইলেকট্রনিক ত্রুটি মানে কি, আমরা জানি সিলিকনের ক্ষেত্রে সাধারণত এই একটা সিলিকন, এই একটা সিলিকন, এই একটা সিলিকন, এরকম ধরি। আমরা সিলিকনের একটা কেলাস ধরি, তাহলে কি আছে, এখানে চারদিকে চারটে ইলেকট্রন আছে, চারদিকে চারটে ইলেকট্রন, এখানে চারদিকে চারটে ইলেকট্রন আছে। সিলিকনের ক্ষেত্রে চারদিকে চারটে ইলেকট্রন, ওকে, এদিকে একটা ইলেকট্রন। এই সিলিকনের ক্ষেত্রে চারটে ইলেকট্রন, এরকমভাবে চারটে চারটে করে ইলেকট্রন আছে। কিন্তু যদি এর মাঝখানে কোনো একটা জায়গাতে বোরন আমি রেখে দিই, তাহলে সেখানে কিন্তু তিনটে ইলেকট্রন আছে, অর্থাৎ একদিক ফাঁকা হয়ে যাবে, একদিক ফাঁকা হয়ে যাবে। তাহলে এই যে একটা দিক আমার ফাঁকা হয়ে গেল, এই যে একটা দিক আমার ফাঁকা হয়ে গেল, তাহলে সেই দিকে কিন্তু ইলেকট্রন ঘটিত একটা ত্রুটি আমরা দেখতে পাবো, ইলেকট্রনের সংখ্যা ঘটিত একটা ত্রুটি আমরা দেখতে পাবো। বা যদি এখানে একটা আর্সেনিককে দিয়ে দিই, তাহলে সেখানে কি আছে, পাঁচটা ইলেকট্রন হবে, তাহলে চারদিকে চারটে ইলেকট্রন তো থাকছে, তার সঙ্গে একটা এক্সট্রা ইলেকট্রন চলে আসছে, তাই না। এই যে ইলেকট্রন সংখ্যা কম বা বেশি হয়ে যাবে, যেমন কি বোরনকে দিলে পরে তিনটে হবে, একটা ফাঁকা হয়ে যাবে। আর্সেনিককে দিলে পাঁচটা হবে, চারটে ফিল আপ থাকবে, আর একটা কি হচ্ছে এক্সট্রা অতিরিক্ত হয়ে যাবে। তাহলে এই যে পাঁচটা ইলেকট্রন মানে অতিরিক্ত হয়ে গেল, তাহলে এটা কি হচ্ছে, ডোপিংয়ের ফলে একটা ত্রুটি। তো স্যার ডোপিংয়ের ফলে যে ত্রুটিটা সেটা কি আমরা বললাম, একটা ইলেকট্রনিক ত্রুটি। কেন ইলেকট্রনিক ত্রুটি না, ইলেকট্রন সংখ্যার পার্থক্যের জন্য হচ্ছে। তো এটা বোঝা গেছে কিনা, আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে যাই। বলছে কপার তড়িৎদ্বার সহযোগে, কপার তড়িৎদ্বার সহযোগে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোনটি সত্য নয়। আমরা জানি কপারের ধাতুর যে বিশোধন, সেই বিশোধন প্রক্রিয়ায় কি হয়, কপার সালফেটকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার দ্বারা কিন্তু আমরা কপারকে বিশোধিত করতে পারি। সেখানে কি করা হয় না, আমরা কিন্তু ক্যাথোড হিসেবে কপারকে, অ্যানোড হিসেবেও কপারকে ব্যবহার করি, আর যেটা তড়িৎ বিশ্লেষক পদার্থ সেটাকেও আমরা কপার সালফেটই ব্যবহার করে থাকি। তাহলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষক পদার্থ তিনটেই কিন্তু যদি আমরা কপারের ব্যবহার করি, তার জন্য কিন্তু আমরা কি করতে পারি, তড়িৎকে, এই কপারকে বিশোধন করতে পারি এই প্রক্রিয়ার দ্বারা। কিন্তু যেটা গল্প, সেটা কি হচ্ছে, অ্যানোডে কখনো অক্সিজেন মুক্ত হবে না। কেন, কেন হবে না না, কপার সালফেট দ্রবণ থেকে আমাদের কি হচ্ছে Cu2+। আমরা যদি এর জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়াকে দেখি, বা ক্যাথোড বিক্রিয়া আর অ্যানোড বিক্রিয়াকে দেখি, তাহলে কি হচ্ছে, এখানে আমাদের গল্প কি দাঁড়ালো, ক্যাথোডে হচ্ছে কপার, অ্যানোড হচ্ছে কপার, আর কপার সালফেট কি হচ্ছে আমাদের ইলেকট্রোলাইটিক সাবস্টেন্স। তো এখানে ক্যাথোড বিক্রিয়া যেটা হবে, সেখানে কি হবে, Cu2+, দ্রবণ থেকে দুটো ইলেকট্রন কপার গ্রহণ করে সেটা কপার রূপে কি হচ্ছে ক্যাথোডের উপর সঞ্চিত হবে, এটা কি হচ্ছে ক্যাথোড বিক্রিয়া। আর স্যার অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে না, যে কপার ধাতু সেখান থেকে কি করবে, সে দুটো ইলেকট্রনকে রিলিজ করবে, দুটো ইলেকট্রনকে রিলিজ করবে করে স্যার কি হচ্ছে কপার 2+-এ পরিণত হবে। তাহলে স্যার এটা হচ্ছে ক্যাথোড বিক্রিয়া আর এটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া। তাহলে ক্যাথোড থেকে কি হচ্ছে স্যার, ক্যাথোডে কি হচ্ছে স্যার, কপার সঞ্চয় হচ্ছে, স্টোর হচ্ছে, আর অ্যানোডে কি হচ্ছে স্যার, কপার 2+ দ্রবীভূত হচ্ছে। তাহলে স্যার এখানে তো কোনোভাবে আমরা অক্সিজেনকে মুক্ত করতে পারছি না, তাই না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কোনটা, সি দাগ, যেখানে বলা হচ্ছে অ্যানোডে অক্সিজেন মুক্ত হবে। কারণ আমাকে কোশ্চেনে কি চেয়েছে, কোনটা সত্য নয়। ওকে, আচ্ছা পরের কোশ্চেন কি বলেছে, অধিশোষণের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি। আমরা আগের ভিডিওতেও দেখিয়েছিলাম ডেল্টা এইচ >0, ডেল্টা জি <0 এবং ডেল্টা এস <0 হয়, কিন্তু ডেল্টা এইচ কখনোই >0 হবে না। কেন, ডেল্টা এইচ >0 হওয়া অর্থ হচ্ছে কি, এন্ডোথার্মিক প্রসেস, যেখানে কি হচ্ছে তাপ দিয়ে আমাকে প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। কিন্তু আমরা জানি অধিশোষণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমার কোনো তাপের প্রয়োজন হয় না। আচ্ছা নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে আমরা চলে যাই। বলছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থের গাঢ় দ্রবণের অভিস্রবণ চাপ কি হবে। আমরা জানি অভিস্রবণ চাপের ক্ষেত্রে ফর্মুলা কি হয় স্যার, না পাই ইকুয়ালস টু CRT। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি স্যার, পাই প্রপোর্শনালস টু সি। অর্থাৎ গাঢ়ত্ব যত বাড়বে, কনসেন্ট্রেশন যত বাড়বে, তত কি হচ্ছে অভিস্রবণ চাপ তত বাড়বে। তাহলে স্যার গাঢ় দ্রবণের অভিস্রবণ চাপ অবশ্যই বেশি হবে, কার থেকে, লঘু দ্রবণের থেকে। তাহলে স্যার ফার্স্ট অপশনে আমাদের অ্যান্সার হবে যে লঘু দ্রবণের অভিস্রবণ চাপের চেয়ে বেশি হবে। পরের কোশ্চেন আমাদেরকে কি বলেছে দেখি আমরা। পরের কোশ্চেন বলছে ক্লোরিন নাইট্রিক অক্সাইডের সঙ্গে ক্লোরিন ও নাইট্রিক অক্সাইডের মধ্যে নিম্নরূপ বিক্রিয়া ঘটে। এই আমাদের বিক্রিয়াটা দিয়ে দিয়েছে। এখন বলছে উভয়ের গাঢ়ত্ব যদি দ্বিগুণ করা হয়, তাহলে বিক্রিয়ার গতি 8 গুণ বাড়ে।
কিন্তু যদি শুধুমাত্র ক্লোরিনের গাঢ়ত্ব দ্বিগুণ হয় তাহলে বিক্রিয়ার গতি দ্বিগুণ বাড়ে। তাহলে NO এর সাপেক্ষে বিক্রিয়ার ক্রম কি হবে? আচ্ছা, আমরা কি জানি এখানে যদি বিক্রিয়াটাকে লিখি, আমরা যদি নিয়ম অনুসারে, তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, উভয়েরই গাঢ়ত্ব যখন দ্বিগুণ করছি, তাই না? তাহলে উভয়েরই যখন গাঢ়ত্ব আমরা দ্বিগুণ করছি তাহলে তখন কি হচ্ছে, আমার বিক্রিয়া টোটাল 8 গুণ হচ্ছে। তাহলে আমরা বিক্রিয়াটাকে লিখতে পারি কীভাবে? আমরা যদি এইখানে আসি, এই যে আমাদের সলিউশন পেপারের এখানে আমরা সলভ করছি, কোথায় 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 কোথায়, এই যে, তাহলে এখানে কি বলছে না, R ইকুয়ালস টু 2Cl2, ফার্স্টে আমরা লিখেছি ইকুয়েশনটাকে এইভাবে লিখেছি, আর সেকেন্ডে আমরা কি করেছি, ইকুয়েশনটাকে এইভাবে লিখেছি, এই যে ডাবল হয়ে গেছে, তাহলে ডাবল 2 বাইরে চলে আসলে 2 স্কোয়ার বাইরে চলে আসলে তাহলে 8 গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 গুণ। আর দ্বিতীয় কেসে কি হচ্ছে, আমাকে বলেছি যখন Cl2কে আমি দ্বিগুণ করছি তখন দ্বিগুণই হবে। তাহলে যদি শুধুমাত্র Cl2 এর জন্য দ্বিগুণ হয় তাহলে কি হচ্ছে, সরল সম্পর্ক। সরল সম্পর্ক মানে কি, Cl2 এর সঙ্গে এক ঘাতের রিলেশন, তাহলে স্যার NO2 এর সঙ্গে কি, সরি NO এর সঙ্গে বা নাইট্রিক অক্সাইডের সঙ্গে কি হবে, দ্বিঘাতের রিলেশন হবে। কত? দ্বিঘাতের রিলেশন হবে। তাহলে দ্বিঘাতের রিলেশন যদি হয় তাহলে বিক্রিয়ার ক্রম কত হবে, 2। তাহলে এই রিলেশন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, নাইট্রিক অক্সাইডের সঙ্গে রিলেশন কি হচ্ছে, দ্বিঘাতে, তার মানে কি হচ্ছে বিক্রিয়ার ক্রম কি হবে, নাইট্রিক অক্সাইডের সাপেক্ষে 2 হবে। ওকে, কিন্তু যদি টোটালটার সাপেক্ষে বলতো তাহলে কিন্তু 3 গুণ হতো, কারণ Cl2 সাপেক্ষে 1 ঘাত আর NO এর সাপেক্ষে 2 ঘাত, তার মানে 3 ঘাত হতো তখন, অর্থাৎ বিক্রিয়ার ক্রম কি হতো, 3। আচ্ছা, পরের কোশ্চেনের ক্ষেত্রে কি বলছি স্যার, হচ্ছে IUPAC নামকরণ পদ্ধতি অনুসারে এই যে PH CH2CH2CHH এর নাম কি হবে স্যার? আমরা জানি কি, ফার্স্ট হচ্ছে যেটা হচ্ছে মেন কার্যকরী গ্রুপ, সেটাকে আমরা 1 নম্বর কার্বন দেবো, তার পাশেরটা 2 নাম্বার, তার পাশেরটা 3 নাম্বার, তাহলে 3টে কার্বন আছে, তার সঙ্গে 3 নম্বর কার্বনের একটা প্রতিস্থাপক আছে, ফিনাইল প্রতিস্থাপক। তাহলে স্যার 3টে কার্বন থাকলে আমরা সেটাকে কি বলি, প্রোপ বলি, তাই না স্যার? তাহলে এখানে কি হচ্ছে, প্রোপানোয়িক অ্যাসিড আমাদের অ্যান্সার হবে। এখন স্যার প্রোপানোয়িক অ্যাসিড এখানে আছে 2 ফিনাইল প্রোপানোয়িক অ্যাসিড, আর এখানে আছে স্যার 3 ফিনাইল প্রোপানোয়িক অ্যাসিড। কোনটা হবে স্যার? না, ফিনাইল যেটা প্রতিস্থাপক সেটা কত নম্বর কার্বনে আছে স্যার? 3 নম্বর কার্বনে। তাহলে 3 নম্বর কার্বনে থাকবে স্যার 3 ফিনাইল প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে ফার্স্ট অপশন হবে আমাদের অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন কি বলছে স্যার, ডিএনএতে কোন ক্ষারকটি থাকে না? আমরা জানি ডিএনএ বা আরএনএ যে কোনো নিউক্লিক অ্যাসিডের 5টা মোট ক্ষারক পাওয়া যায়। কি কি স্যার? না, 2 রকমের থাকে, পিউরিন আর পিরিমিডিন। পিউরিন কি কি, অ্যাডিনিন আর গুয়ানিন, আর স্যার পিরিমিডিন 3টে হয়, সাইটোসিন, ইউরাসিল আর থাইমিন। তার মধ্যে ডিএনএতে থাইমিন থাকে কিন্তু ইউরাসিল থাকে না, আর স্যার আরএনএতে কি আছে, থাইমিন থাকে না কিন্তু ইউরাসিল থাকে। তাহলে স্যার এখানে আমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করেছে ডিএনএতে কোনটা থাকে না, তাহলে অ্যান্সার হবে কি স্যার, ইউরাসিল, কারণ ইউরাসিল স্যার আরএনএতে থাকে, ডিএনএতে থাকে না। পরের কোশ্চেন বলছে, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রতি সর্বাধিক সক্রিয় অ্যামিন কোনটি? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অ্যাসিড, তাহলে অ্যাসিড কার সঙ্গে বিক্রিয়া করবে, ক্ষার, তাহলে যার ক্ষারকীয়তা যত বেশি হবে। স্যার এখন কথা হচ্ছে এদের মধ্যে ক্ষার তো আমরা জানি স্যার কাকে বলবো, যাদের OH মাইনাস আয়ন নির্গত হবে, কিন্তু স্যার এখানে তো কোনো OH মাইনাস আয়ন নেই। কিন্তু যদি আমরা লুইস ক্ষারকের সংজ্ঞা দেখি, সেই লুইস ক্ষারকের সংজ্ঞা অনুসারে কি হচ্ছে না, কোনো একটা কেন্দ্রীয় পরমাণুর যদি লোন পেয়ার উপস্থিত থাকে বা ডোনেটেবল কোনো ইলেকট্রন উপস্থিত থাকে এবং সেটা যদি সে দান করতে সক্ষম হয়, তবে স্যার কি হচ্ছে, তার ক্ষারক, সেটা কি হবে, ক্ষারক হবে, লুইস ক্ষারক। এখন কথা হচ্ছে স্যার, যার ক্ষারকীয়তা যত বেশি হবে বা ক্ষারকত্ব যত বেশি হবে তত স্যার কি হচ্ছে, সে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে সহজে। স্যার আমরা কি জানি যে সব থেকে বেশি যেটা ক্ষারক ধর্ম দেখে সেটা কি 3 ডিগ্রি, তারপরে স্যার 2 ডিগ্রি, তারপরে স্যার 1 ডিগ্রি অ্যামিন, আর সব শেষে স্যার অ্যানিলিন। তো স্যার সেই সিকোয়েন্স অনুসারে সি হবে আমাদের অ্যান্সার। কেন স্যার? না, এইখানে যে নাইট্রোজেন উপস্থিত আছে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এবং স্যার 3 দিকে যে 3টে CH3 আছে, 3টে CH3 স্যার প্লাস ইফেক্ট দ্বারা ওই নাইট্রোজেনকে ইলেকট্রন ডোনেট করবে, যার কারণে কিন্তু নাইট্রোজেন খুব সহজে কিন্তু ইলেকট্রন ডোনেট করতে সক্ষম। তাহলে স্যার এখানে গল্প এসে দাঁড়াচ্ছে কি না, 3 ডিগ্রি যে অ্যামিনটা আছে স্যার এটা কিন্তু সব থেকে ক্ষারীয় প্রকৃতির হবে, আর যেহেতু স্যার 3 ডিগ্রি অ্যামিনটা ক্ষারীয় প্রকৃতির, তাই স্যার ওর কি হচ্ছে, অ্যাসিডের প্রতি সক্রিয়তা সব থেকে বেশি। পরের কোশ্চেন স্যার একই রকমের একটা কোশ্চেন বলছে, জলীয় NaOH এর সঙ্গে সহজে বিক্রিয়া করবে কোনটি? তাহলে জলীয় NaOH মানে কি, সেটা একটা ক্ষার, কেননা স্যার NaOH কি করবে, OH মাইনাস আয়ন প্রদান করবে, তাহলে ক্ষার, স্যার ক্ষারের সঙ্গে একটা অ্যাসিডই বিক্রিয়া করতে সক্ষম। এখন কথা হচ্ছে স্যার ফেনলকে আমরা কি জানি, এটা অ্যালকোহল হলেও সেটা কিন্তু একটা অ্যাসিড। কেন স্যার? যদি ফেনল স্যার OH মাইনাস থেকে H+কে দান করে দেয়, তাহলে স্যার ফেনল যদি তার স্ট্রাকচার থেকে কি করে স্যার, H+কে যদি দান করে দেয়, তাহলে স্যার এই যে অক্সিজেন, এটা ফেনক্সাইড আয়ন, স্যার এই ফেনক্সাইড আয়ন কিন্তু রেজোনেন্সের দ্বারা স্টেবিলিটি অর্জন করতে সক্ষম। তাহলে স্যার যদি H+ আয়ন ত্যাগ করার পরে কোনো একটা অ্যানায়ন স্টেবিলিটি অর্জন করতে পারে, তবে স্যার সেটাকে আমরা কি বলতে পারি, অ্যাসিড বলতে পারি।
তাহলে স্যার ফেনল যেহেতু H প্লাসকে ত্যাগ করে ফেনক্সাইড আয়ন গঠন করছে এবং সেই ফেনক্সাইড আয়ন স্যার রেজোনেন্সের মাধ্যমে বেটার স্টেবিলিটি অর্জন করতে পারে, তাই স্যার ফেনল হবে কি একটা অ্যাসিড। তাহলে স্যার জলীয় NaOH ফেনলের সঙ্গে বিক্রিয়া করে কি করবে, সহজেই বিক্রিয়া করবে। আচ্ছা স্যার, পরের কোশ্চেনের ক্ষেত্রে আসি। পরের কোশ্চেন কি বলেছে স্যার, না একটি যৌগ X এবং ACO2 এর বিক্রিয়ায় গ্লাইঅক্সাল উৎপন্ন হয়। তাহলে এখানে X কোনটি? ওকে, তাহলে ACO2 কার সঙ্গে বিক্রিয়া করে আমাদের কি করবে, গ্লাইঅক্সাল উৎপন্ন করবে, আমরা এই কোশ্চেনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে স্যার, এখানে আমাদের অ্যান্সার হবে ইথিলিন। কেন স্যার, ACO2 কি একটি জারক পদার্থ, ACO2 একটি জারক পদার্থ। আর এখানে আমরা কি জানি, অ্যালডিহাইড বা কিটোন জারণ যদি হয় তাহলে সেটা অ্যাসিডে কনভার্ট হবে। তাহলে স্যার ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন এবং লাস্ট অপশন এখানে কি আছে, অ্যালডিহাইড আছে এগুলো। তাহলে স্যার এতে যদি জারণ হয় তাহলে সেটা কিন্তু স্যার অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, কিন্তু আমাকে এখানে কি বলেছে, গ্লাইঅক্সাল উৎপন্ন হচ্ছে। স্যার গ্লাইঅক্সালের সংকেত কি হয়, CH2OH আর CH2OH। তার মানে স্যার এটা হচ্ছে গ্লাইঅক্সাল। স্যার এখানে কি হচ্ছে, অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। তাহলে স্যার অ্যালকোহল তো কেবলমাত্র কোনো হাইড্রোকার্বনের জারণ দ্বারাই সম্ভব। অ্যালকোহল উৎপাদন স্যার কোনো একটা হাইড্রোকার্বনের জারণ দ্বারাই কিন্তু সম্ভব। সুতরাং স্যার এখানে আমাদের অ্যান্সার হবে কোনটা, না ইথিলিন হবে আমাদের অ্যান্সার, যেটা একটা হাইড্রোকার্বন, যার জারণ দ্বারা কিন্তু স্যার আমরা কি করতে পারি, হাইড্রোকার্বন গ্লাইঅক্সাল উৎপন্ন করতে পারি। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে আমরা চলে আসি। নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কি বলেছে স্যার, বলছে নিচের কোনটি সহজেই SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। স্যার SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে কারা জানি আমরা, 3 ডিগ্রি যে কার্বোক্যাটায়নগুলো থাকে, 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড যারা থাকে স্যার, তারা সহজে কি হচ্ছে স্যার SN1 বিক্রিয়া দেখায়। এখানে জাস্ট অপশন যেগুলো আছে সেগুলো সবই স্যার 3 ডিগ্রি আছে। তাহলে স্যার 3 ডিগ্রির ক্ষেত্রে আমরা কন্ডিশন কি জানি, ফার্স্ট স্টেপে কি হবে স্যার, RX যে স্ট্রাকচার থাকবে সেখান থেকে কি হচ্ছে স্যার X মাইনাস খুব সহজে বেরিয়ে যাবে, দিয়ে স্যার R প্লাস বা কার্বোক্যাটায়ন গঠন করবে। স্যার X মাইনাসটা কি স্যার, লিভিং গ্রুপ, কি লিভিং গ্রুপ। তাহলে স্যার এখানকার মধ্যে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের মধ্যে যে যত বেটার লিভিং গ্রুপ সে সহজে কী হবে, সেখান থেকে স্যার নির্গত হবে। তাহলে স্যার যে যত সহজে নির্গত হবে সে স্যার তত ভালো লিভিং গ্রুপ হবে, আর যে যত ভালো লিভিং গ্রুপ হবে সে স্যার তত তাড়াতাড়ি কী করবে, কার্বোক্যাটায়ন গঠন করবে, আর কার্বোক্যাটায়ন গঠন করা মানেই স্যার সেটা একটা SN1 বিক্রিয়া সম্পন্ন হবে। তাহলে স্যার যেহেতু এখানে আমাদের I মাইনাস, তারপরে Br মাইনাস, তারপরে Cl মাইনাস, তারপরে I মাইনাস, এটা হচ্ছে বেটার লিভিং গ্রুপের সিকোয়েন্স। তাহলে স্যার সব থেকে ভালো বিক্রিয়াকে দেখাবে স্যার I মাইনাস, যার কাছে আজকে অর্থাৎ আয়োডাইড, টারশিয়ারি বিউটাইল আয়োডাইড যেটা, সেটা কিন্তু স্যার সব থেকে বেশি কি করবে, সহজে SN1 বিক্রিয়া দেখাবে। আচ্ছা স্যার, পরের কোশ্চেন বলছি XeO3 অণুতে উপস্থিত মোট নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা। তাহলে যদি আমরা আসি এখানে সলিউশন পেপারে, সেখানে কি আছে স্যার, XeO3 এর হাইব্রিডাইজেশন কি আছে আমরা ফার্স্টে বের করেছি ফর্মুলা দিয়ে। আমরা জানি ভিতে কি হয়, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন 8, কেননা জেনন। ক্যাটায়নিক চার্জ নেই, অ্যানায়নিক চার্জ নেই, মনোভ্যালেন্ট অ্যাটম একটাও নেই। তাহলে কি হচ্ছে স্যার 4 হাফ ইন্টু 8 কত হবে স্যার 4, আর 4 হওয়া মানে স্যার জানি আমরা sp3। স্যার sp3 হলে সেখানে কি আছে, 4টে যোজ্যতা পূর্ণ হতে হবে। স্যার এখানে কি আছে, এদিকে 3টে যোজ্যতা পূর্ণ হয়েছে, চতুর্থ যোজ্যতা কি আছে স্যার, সেখানে একটা লোন পেয়ার অবস্থান করছে। তাহলে স্যার লোন পেয়ার সংখ্যা কটা, একটাই মাত্র লোন পেয়ার এখানে আমরা দেখতে পাবো। ওকে, তাহলে এখানে স্যার লোন পেয়ার সংখ্যা বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সংখ্যা কত হবে স্যার, একটা। আচ্ছা এখানে আমাদের অণুতে উপস্থিত মোট লোন পেয়ার সংখ্যা, তাই তো। তাহলে স্যার একটু চেঞ্জ করতে হবে আমাদেরকে, একটা হবে না, কারণ কি হচ্ছে প্রতিটা অক্সিজেনের কাছে কিন্তু 2টো করে লোন পেয়ার আছে। তাহলে দুটো এখানে 2টো, এখানে 2টো, তাহলে স্যার 2টো 4টে 2টো 6টার একটা 7টা। তাহলে স্যার এখানে অ্যান্সার হবে 7টা লোন পেয়ার হবে। এখানে সরি আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে স্যার অ্যান্সার হবে 7 জোড়া। কেন স্যার, কারণ হচ্ছে কি আমাকে বলেছে অণুতে মোট লোন পেয়ার সংখ্যা, তাহলে জেননের একটা থাকে, আর স্যার অক্সিজেন 3টে আছে, তাহলে 3টে প্রত্যেকটা 2টো করে থাকবে, তাহলে 3 দুগুণে 6 আর 1 7টা। তাহলে স্যার 7টা লোন পেয়ার এখানে উপস্থিত আছে। বলছে নিচের কোনটি প্যারাম্যাগনেটিক। তাহলে নিচের কোনটি স্যার প্যারাম্যাগনেটিক, না আমাকে দেখতে হবে, এই কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু ভুল আছে, আমি আগেই বলে দিই এটা প্যারাম্যাগনেটিক নয় হবে, কোশ্চেনের ক্ষেত্রে এটা হবে প্যারাম্যাগনেটিক নয়। কারণ কি এখানে যতগুলো অপশন আছে সেখানে কি হচ্ছে এইটা ছাড়া বাকি সবাই প্যারাম্যাগনেটিক। কেন স্যার, এদের ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি, এখানে H2O একটা প্রসম, এখানে CO একটা প্রসম, এখানে NH3 একটা প্রসম, এখানে NH3 একটা প্রসম। তার মানে এটা কি হবে Ni2+, এটা কি হবে Ni, এটা হবে Zn2+, এটা হচ্ছে CO3+। তাহলে এখানে প্রত্যেকে যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনকে দেখি, Ni2+ এর ক্ষেত্রে 3d84s0, এখানে কি হচ্ছে দুটো অযুগ্ম ইলেকট্রন আছে। এখানে কি আছে 3d84s2,
এখানে S2 তো দুটো আছে কিন্তু সেটা পরিপূর্ণ অবস্থায় আছে, আর এখানে কি হচ্ছে 3D8 এর ক্ষেত্রে দুটো কিন্তু অযুগ্ম ইলেকট্রন আছে। Zn2 প্লাসের ক্ষেত্রে এখানে কি আছে 4s তো পুরো ফাঁকা, কিন্তু 3D10 প্রত্যেকটাই কি আছে স্যার যুগ্ম অবস্থায় আছে। আর সেখানে স্যার কোবাল্ট 3 প্লাসের ক্ষেত্রে না এখানে 6টা ইলেকট্রন থাকবে 3D-তে আর 4s 0। স্যার 3D-তে কিন্তু একটাই মাত্র জোটবদ্ধ অবস্থায় আছে, আর বাকিগুলো স্যার অযুগ্ম অবস্থায় আছে। তার মানে স্যার এখানে কোশ্চেনটা হবে নিচের কোনটি প্যারাম্যাগনেটিক নয় অথবা নিচের কোনটি ডায়াম্যাগনেটিক। তাহলে স্যার অ্যান্সার হবে কি Zn2 প্লাস, এটা ফরমেশন হবে অর্থাৎ সি অপশন। আচ্ছা, পরের কোশ্চেনের ক্ষেত্রে আসি, বলছে বাদামি বলয় FeH2O এর হোল 3NO2 প্লাস। আমরা জানি আয়রনের ক্ষেত্রে দুটো জারণ অবস্থা দেখা যায়, হয় Fe2 প্লাস আর নাহলে Fe3 প্লাস। এখন কথা হচ্ছে এইখানে কোনটা অবস্থান করছে, এখানে H2O যেটা সেটাও কি হচ্ছে একটা প্রসম পরমাণু বা প্রসম অণু, তার সঙ্গে সঙ্গে NO সেটাও একটা প্রসম অণু, তাহলে দুটোই প্রসম, তাহলে Fe2 প্লাস অবভিয়াসলি আমাদের এখানে ফরমেশন হবে। ওকে, তার মানে কি স্যার এখানে Fe এর জারণ সংখ্যা কত +2। ওকে, তাহলে এখানে আমরা সমস্ত কোশ্চেনের সলিউশনগুলো দিয়ে দিয়েছি। 10 নম্বর কোশ্চেনটা শুধুমাত্র আমাকে দেওয়া হয়নি, তো এখানে আমি দিয়ে দিলাম স্যার CH2 ডাবল বন্ড CH2 এর মধ্যে স্যার আমি যখন ACO2 দিয়ে দেবো তখন আমাদের এখানে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে স্যার CH2OH, এখানে হচ্ছে CH2OH। ওকে, তাহলে স্যার এখানে কি হচ্ছে দুটো এরকম যৌগ গঠন হচ্ছে। ক্লিয়ার? ব্যাস, তাহলে এই হয়ে গেল স্যার আমাদের এখানে গ্লাইওক্সাল উৎপন্ন হয়ে গেল। এই স্যার আমাদের মডেল কোশ্চেন সেট 9 বলছি 13 এর সমস্ত MCQ-গুলো আমরা সলভ করলাম কেমিস্ট্রি থেকে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, বাই।